আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, তবে তা প্রতিহত করার শক্তি জনগণের আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষক সংগঠন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিআর পদ্ধতির কথা বলছে কিছু রাজনৈতিক দল। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে স্বাক্ষরে সবাই একমত হয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে নির্বাচনী ইশতেহারে প্রকাশ করে জনগণের কাছে যেতে হবে। সে সময় 2026 সালের ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচন দেখতে চায়, এমন স্পষ্ট বার্তা দেন বিএনপি মহাসচিব। যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত ম্যান্ডেট সেটা আদায় করার চেষ্টা করবেন। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে সরকার সতর্ক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে 80,000 সেনা সদস্য দায়িত্ব পালন করবে। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালে সেনাবাহিনী তাদের হেফাজতে রাখতে চায় এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদ্যমান আইন যা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এছাড়াও আবার নির্বাচনে প্রায় 80,000-এরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। অপরাধীদের রক্ষা করার কোনো পায়তারাই সফল হবে না। রাষ্ট্রকে নিরাপদ রাখতে তাদের বিচার হতেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের সবশেষ ধাপে যুক্তিতর্ক উপস্থাপন করে ট্রাইব্যুনালে কথা বলেন তিনি। এর আগে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথমে যুক্তিতর্কের উপর শুনানি করেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন আওয়ামী শাসনামলে সংঘটিত নানা অপকর্ম। এ বক্তব্য সরাসরি দেখানো হয় ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এখন যুক্তিতর্ক উপস্থাপনে বিরতি চলছে। কিছুক্ষণ পর ফের শুরু হবে এই যুক্তিতর্ক। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে নেমেছে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। জাতীয় জাদুঘরের সামনে সকাল 10টা থেকে আন্দোলন শুরু করে তারা। বিক্ষোভকারীদের দাবি, 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে তাদের নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে গত মাসের 25 তারিখের মধ্যে ইতিবাচক খবর দেওয়ার আশ্বাস থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি। এ কারণে আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। 18তম নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 18,65,000 প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন 57,213 জন। এর মধ্যে 41,000 জনকে সুপারিশ করা হলেও বাকি 16,213 জন বাদ পড়েন। এখন তারাই নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। আমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে আমরা 25 সালে জয়েন করেছি, কিন্তু আমাদের 25 সাল দেওয়া হয়নি। আমরা 60,000 প্লাস প্রার্থী উত্তীর্ণ হয়েছি 18,65,719 জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে। 16,213 জন। ইতিমধ্যে আমাদের একজন প্রার্থী আত্মহত্যা করছে। সেটা আমি আত্মহত্যা বলবো না, এনটিআরসি কর্তৃক ভয়ঙ্কর নীতিমালা এই আত্মহত্যার জন্য দায়ী। জুলাই সনদ স্বাক্ষর হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত।
বিশ্বের অন্য কোনো দেশে এমন দলিল স্বাক্ষর হয়েছে কিনা সেটি জানা নেই। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় নরওয়ে ও সুইডেনের তরুণ রাজনীতিবিদরা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে তরুণ নারীদের প্রতিরোধ জুলাইকে ঐতিহাসিক রূপ দিতে সহযোগিতা করেছে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের তরুণ সমাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এদিকে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে জার্মানির কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। এছাড়া দেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা করা হয়। বৈঠকে মানবাধিকার, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ময়মনসিংহে এনসিপি নেতার সঙ্গে ইউনাইটেড বাস স্টাফদের দ্বন্দ্বের জেরে সকাল 6টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন জানান, শুক্রবার বিকেলে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান মাসকান্দা বাস টার্মিনালে গেলে এক পরিবহন শ্রমিক জুলাই যোদ্ধা বলে তাকে কটূক্তি করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্র জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানায়। প্রতিবাদে মোটর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বগারবাজার চৌরাস্তা ত্রিশালের পরে যাব, এখন প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো পরিবহন পাচ্ছি না, অফিসের টাইমে চলে যাচ্ছে। যাওয়ার তো এখন ভাও দেখতেছি না, আবার ফিরে যাওয়া করার সম্ভাবনা। কিছুক্ষণ দাঁড়ায় দেখবো, যদি ভাও হয় তাহলে যাইবো, আর না এলে ফিরে যাইতে হইব। সহজ সরলভাবে রাস্তাটা মানে ছাইড়ে দিলে আমাদের জন্য ভালো হতো। আমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে। মগের মূল্য যেরকম করে এরকম হয়েছে 10টারে। যার ক্ষমতা আছে সে খাইতে আছে, যার ক্ষমতা নাই সে না খাই মরতে আছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা জানি যে মোটর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন, তো এই ব্যাপারে সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? সুজানা, সকাল থেকে কিন্তু মালিক শ্রমিকদের ঢাকা বাস ধর্মঘটের কারণে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কিন্তু ময়মনসিংহে এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর জেলার যাত্রীরা কিন্তু নানা সংকটে পড়েছে। তারা চরম ভোগান্তিতে পড়েছে। যারা ঢাকা চাকরিজীবী আছেন তারা কিন্তু এখানে এই ধর্মঘটের কথা না এই টার্মিনালে এসে ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে যারা চাকরিজীবী আছেন, ঢাকায় চাকরি যেতে হবে, তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে ছোটখাটো যান চলাচলে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া দিয়ে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু তারা অর্ধেক করে কিছুটা করে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে এই ধর্মঘটের কারণে কিন্তু ঢাকা গামী শুধু নয়, ময়মনসিংহের যাত্রীরা চরম দুর্ভোগে আছে। মূলত এই বিষয়ে শ্রমিকরা যা বলছে
যে তাদের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছে যে শ্রমিকের মুক্তি দাবি এবং তাদের নিরাপত্তা এবং চাকরির যে আছে তারা যে কর্মসংস্থান আছে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে, যার কারণে এই শ্রমিক ধর্মঘট চলছে। তবে আমি এই বিষয়ে কিন্তু ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের কাছে জানতে চেয়েছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এখন যে সমস্যাটি রয়েছে, ধর্মঘটটি রয়েছে, সেটা ঢাকা কেন্দ্রীয়ভাবে বন্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে তারা আলোচনা করে যাচ্ছেন। তিনি এটিও বলেছেন যে একটি মহল এই ষড়যন্ত্র করছে যে অস্থিতিশীল করার জন্য। তারা এইখানে বাস ঢুকাবার জন্য চেষ্টা করেছিল, এই ব্যর্থ হয়ে কিন্তু তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও অচিরে যাতে যাত্রী লাঘব দূর হয় এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন। সুতরাং এই ছিল ময়মনসিংহ থেকে আমার বাস ধর্মঘটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। অভিনব কৌশলে রাজধানীতে গণপরিবহনে চলছে চাঁদাবাজি। আগে সড়ক থেকে তোলা হলেও এখন হয় বাস ডিপো ও কাউন্টারগুলো থেকে। চাঁদা সেই টাকার বিনিময়ে রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। ঢাকায় মাত্র ৩,৪৪৫টি বাসকে রুট পারমিট ও ফিটনেস সনদ দিলেও সড়কে চলছে ১০,০০০-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সেক্টরের ঐক্যবদ্ধ চাঁদাবাজির জন্যই সড়কে নৈরাজ্য। মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। নন্দন পার্ক থেকে নারায়ণগঞ্জ চাষারা রুটে মৌমিতা পরিবহনের মাত্র ৩৩টি বাসের ফিটনেস সনদ ও রুট পারমিট রয়েছে। অথচ এই পরিবহনের ব্যানারে সড়কে চলাচল করছে ৮০ থেকে ৯০টি বাস। আর এই বাসগুলো চলছে চাঁদার বিনিময়ে। দৈনিক আমাদের ৭০০, ৭৫০, ৮০০ টাকা এরকম খরচ আছে। কোম্পানির পরিবার যেহেতু চলতে হইলে এটা দিতে হবে রাস্তায়। দোহার মদনপুর রুটে আসমানি পরিবহনের একই অবস্থা। ৫০টি বাসের অনুমতি নিয়ে চলছে ৬৯টি। এমন কৌশলে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন বেশিরভাগ পরিবহনই। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠেকাতে মোটা অঙ্কের টাকা ব্যয় করে বাস মালিকরা, যা তোলা হয় সব বাস থেকেই। মদনপুরে ৬৫০ টাকা চাঁদা নিচ্ছে, কাশপুরে ৬০ টাকা নিচ্ছে, স্টাফ কোয়ার্টার ১০০ টাকা নিচ্ছে, রামপুরা ৪০ টাকা নিচ্ছে, আবদুল্লাপুর ৪০ টাকা নিচ্ছে, দৌড় মাঠ আছে যেখানে সেখানে ২০০ টাকা নিচ্ছে। এসব বাসের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগ। তো চাইলেই আমরা সমস্ত বাস, বড় বড় লরি, আপনার কাভার্ড ভ্যান, এগুলোকে কিন্তু আমরা নিয়ে যে রাখবো সেই পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এদেরকে মামলা এবং জরিমানাটা বেশি করি। তবে বিআরটিএ চেয়ারম্যান জানান, এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। আমাদের এখানে রাস্তায় যে গাড়িগুলো চলে, কালো ধোঁয়া বের হয়, স্বাস্থ্য ঝুঁকি যেগুলো নিয়ে আসে, সেগুলো আমরা একটা ইন্টিগ্রেটেড এফোর্টের মাধ্যমে আমরা রাস্তা থেকে এই ধরনের যানবাহনগুলোকে ডাম্পিং করে সরিয়ে দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতে এই অস্থিরতার জন্য দায়ী ঐক্যবদ্ধ চাঁদাবাজি। শুধুমাত্র মালিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব না, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আছে, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে গেছে এবং কেউ চায় না আসলে এই আমাদের গণপরিবহনটা একটা শৃঙ্খলা আসুক, এটা কেউ চাচ্ছে না। যতদিন এই বিশৃঙ্খলা জিয়ে রাখা যাবে ততদিন এখান থেকে হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজি করা সম্ভব। গণপরিবহনকে চাঁদাবাজির ক্ষেত্র থেকে বের করে সেবা খাতে পরিণত করতে বাস রুট ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি নেয়ার বিকল্প নেই বলে জানান অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। মোহাম্মদ সায়েম, RTV। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টা বলেন, টাইফয়েডে দেশের শিশুদের মৃত্যুহার শূন্যের কোঠায় আনতেই এই উদ্যোগ। শিক্ষার্থী অভিভাবকরাও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে শিশুদের জন্য নীরব বিপদ টাইফয়েড। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে রোগটি। সারা দেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা কর্মসূচির আওতায় আনতে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
পরে শিক্ষার্থীদের মাঝে শুরু হয় এই কর্মসূচি। পূর্বের ও স্পট রেজিস্ট্রেশন করে চলে টিকা কর্মসূচি। আমি টিকা দিব, তার জন্য এটা আমার কাজ। টিকা দিয়ে ভালো লাগছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হয় নাই, আমরা সহজেই এটা করতে পারছি। সব বাচ্চাকেই মোটামুটি এটার আওতায় আনা গেছে। আজিমপুর গার্লস স্কুলে এদিন ক্লাস 1 থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের দেয়া হয় টিকা। তবে টিকা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানান অভিভাবকরা। ভালোই লাগছে, টিকা দিতে ভয় লাগে না তো। খুব ভালো লাগছে, সব ফ্রেন্ডসরা এসেছে, অনেক মজা পেয়েছি। বাচ্চাদের শারীরিক কথা সরকার চিন্তা করে এই ব্যবস্থা নিয়েছে। টিকা দেওয়া একটু ভয় কাজ করে, যেমন অনেকে করোনা টিকা নেওয়ার পরে নানা রকম এফেক্ট হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখনো টাইফয়েডের শিশু মৃত্যুর হার লজ্জার। এবার টাইফয়েড প্রতিরোধে সফল হবে বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এটাকে আমরা প্রতিরোধ করতে চাই। এটা আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমত করলে আমরা ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারবো। এই কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদের 1 ডোজ ইনজেক্টেবল টিকা দেয়া হচ্ছে। কর্মসূচিতে সহায়তা করছে আন্তর্জাতিক ভ্যাকসিন সংস্থা গ্যাভি। মাসব্যাপী বিনামূল্যে দেয়া হবে টাইফয়েডের টিকা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রত্যেকেই নিজেদের অভিমত তুলে ধরছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। বিশেষ করে আবাসন ও যাতায়াত সমস্যার সমাধানের জন্য গুরুত্ব দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে 15টি কেন্দ্রে। 5টি অনুষদ ভবনের 65টি কক্ষে শিক্ষার্থীরা ভোট দেবেন। সুষ্ঠু নির্বাচনে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার প্রায় 27,000, মোট প্রার্থী 907 জন। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোটারদের মন জয় করতে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আবাসিকতা সমস্যার সমাধান, ডাইনিং ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, গণরুম ও গেস্ট ব্যবস্থা বন্ধ করা, গবেষণা বরাদ্দ বাড়ানো অন্যতম। প্রার্থীরা একাডেমিক বিল্ডিং, আবাসিক হল, চায়ের দোকান সহ ক্যাম্পাসের আশেপাশের এলাকায় প্রচার চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে প্রচার চলছে। এদিকে সুষ্ঠু নির্বাচনে 4 স্তরের নিরাপত্তার কথা জানায় নির্বাচন কমিশন। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মাইলিশ শিকার বন্ধে হিজলা ও মেহেন্দিগঞ্জ মেঘনা নদীতে অভিযান চলাকালে জেলেদের হামলায় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের উপপরিচালক নাসির উদ্দিন সহ 12 জন আহত হয়েছেন। এ ঘটনায় 2টি ট্রলারের 37 জেলেকে আটক করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাইলিশ নিধন হচ্ছে এমন অভিযোগে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে 8টি স্পিড বোটে 8টি টিম যৌথ ক্রাশ অভিযান চালায়। এ সময় হিজলা এলাকায় একটি জেলে ট্রলারকে ধাওয়া করলে কয়েকটি ট্রলার থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। বিশ্বের অন্যতম দুর্গম ও চ্যালেঞ্জিং পর্বত মাউন্ট মানাসুলু সফলভাবে আরোহণ করেছেন বাংলাদেশের গর্বিত পর্বতারোহী বাবর আলী ও তানভীর হোসেন। তাদের এই অভিযানে সহযোগিতা ও স্পন্সর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যামবন্ড। এই অভিযানের মাধ্যমে স্যামবন্ড শুধু একটি পণ্য নয়, বরং তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাবর ও তানভীরের এই সাফল্য বাংলাদেশের গৌরবকে আরও উজ্জ্বল করেছে এবং দেশের তরুণরা আরও সাহসী স্বপ্ন দেখতে উৎসাহিত হবে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় 8 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 12 জন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে এই হামলা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN। এদিকে লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোম কামিং ফুটবল খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানান মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন MBI। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লিল্যান্ডের মেয়র জন লি।
পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে পাক সেনাদের উপর হামলা চালায় আফগানিস্তানের সীমান্ত রক্ষীরা। ওই সময় পাক সেনারাও পাল্টা হামলা চালায়। ইতোমধ্যে সীমান্তের 19টি আফগান পোস্ট দখল করার দাবি করেছে পাক সেনাবাহিনী। এর আগে শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। সেখানে সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসলামাবাদ। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় ইরান, কাতার ও সৌদি আরব উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিশরে এক টেবিলে বসতে যাচ্ছেন বিশ্ব নেতারা। সোমবার দেশটির পর্যটন শহর শার্ম আল শেখে হতে যাওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি বৈঠকে থাকবেন কিনা তা এখনো জানা যায়নি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।